মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিচ্ছি যে ওই দিন আমাদের সাথে দেখা করার জন্য, কারণ এর আগে মুখ্য সচিবের সাথে বৈঠক করেও কোনো ফল হয়নি। আমরা চাই যে উনি দেখা করে এই সমস্যার আশু সমাধান করুন। 19 তারিখে যদি মুখ্যমন্ত্রী দেখা না করেন তাহলে অনশন শুরু হবে এবং ধর্মঘটের যে ডাক দিয়েছি, যে অচলাবস্থা তৈরি হতে পারে, সেই অচলাবস্থার জন্য এই রাজ্যের প্রশাসন এবং মাননীয় মুখ্যমন্ত্রী সম্পূর্ণরূপে দায়ী থাকবেন। বিহারে মদ বিক্রি বন্ধ, আমাদের এখানে মদ বিক্রি করে সরকারের ইনকাম হয়। প্রতি মাসে জিএসটি কালেকশন বিহারের থেকে আমাদের সরকারের প্রায় 1000 কোটি টাকা করে বেশি। তারপরেও পশ্চিমবঙ্গে 6 লক্ষ শূন্য পদ পড়ে থাকে এবং আমাদের এখানকার ছেলে মেয়েদেরকে বাইরের রাজ্যে লেবারের যোগান দিতে বাইরের রাজ্যে যেতে হয় পরিযায়ী শ্রমিক হয়ে। নমস্কার সমস্ত সাংবাদিক বন্ধুদের, আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের যে অবস্থান মঞ্চ সেখানে স্বাগত জানাচ্ছি। সকলকেই নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা। আপনারা জানেন যে আগামী 19 তারিখ আমরা কলকাতায় মহামিছিলের ডাক দিয়েছি। হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন এবং হাজরা মোড় থেকে সমস্ত মিছিল 12টার সময় শুরু হবে। আগামী 19শে জানুয়ারি বেলা 12টার সময় হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন এবং হাজরা মোড় থেকে মিছিল শুরু হয়ে শহীদ মিনার ময়দানে আসবে এবং সেখানে আমাদের সভা হবে। আমরা আগামীকালকে মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিচ্ছি যে ওই দিন আমাদের সাথে দেখা করার জন্য, কারণ এর আগে মুখ্য সচিবের সাথে বৈঠক করেও কোনো ফল হয়নি। আমরা চাই যে উনি দেখা করে এই সমস্যার আশু সমাধান করুন। যদি সেটা না হয় তাহলে ওই দিন থেকেই আমাদের আবার লাগাতার অনশনের ডাক দেওয়া হচ্ছে। আমরা সম্ভাবনার কথা বলেছিলাম, যদি সেটা না হয় তাহলে সেটা শুরু হবে। এবং ওই দিন আমাদের সাথে শুধুমাত্র সংগ্রামী যৌথ মঞ্চ এবং সরকারি কর্মচারীরা, শিক্ষকরাই হাঁটবেন না, তার সাথে বেশ কিছু সামাজিক সংগঠন, অস্থায়ী কর্মচারী সহ চাকরি প্রার্থীদের বেশ কিছু মঞ্চ একসাথে সবাই যোগ দিচ্ছেন। অর্থাৎ বলতে পারেন যে সংগ্রামী যৌথ মঞ্চ তার পরিসর বৃদ্ধি করছে। এই সামাজিক সংগঠনের মধ্যে বিভিন্ন জাতিগোষ্ঠীর যেসব সংগঠন আছে তারা আছেন, ধীরে ধীরে এই ইয়েটা বাড়বে। এবং তারই সাথে সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে এবং অন্যান্য যেসব মঞ্চ আছে, সরকারি কর্মচারী পরিষদ, যৌথ মঞ্চ, তাদের সকলের সমর্থনে আগামী 29 জানুয়ারি থেকে লাগাতার আমরা সরকারি সমস্ত অফিসে ধর্মঘটের ডাক দিচ্ছি এবং আমরা এ নিয়ে সরকারকে নোটিশ জারি করেছি। এই সমস্ত মঞ্চই এই ইয়েকে সমর্থন করেছেন। আজকে যৌথ মঞ্চের আসার কথা ছিল, কিন্তু বিশেষ কারণে তারা উপস্থিত হতে পারেননি। ভবিষ্যতে তাদের সাথে 19 তারিখে থাকছেন, তাদের সাথে আবার প্রেস কনফারেন্স করা হবে। কিন্তু 19 তারিখে যদি মুখ্যমন্ত্রী দেখা না করেন তাহলে অনশন শুরু হবে এবং ধর্মঘটের যে ডাক দিয়েছি, যে অচলাবস্থা তৈরি হতে পারে, সেই অচলাবস্থার জন্য এই রাজ্যের প্রশাসন এবং মাননীয় মুখ্যমন্ত্রী সম্পূর্ণরূপে দায়ী থাকবেন। এবং রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন যে লড়াই আমরা লড়ছি, আপনারা গতকালকে দেখেছেন যে বিহারে 1,20,000 অস্থায়ী কর্মচারীকে স্থায়ীকরণ করাই শুধু নয়, প্রায় মোট নতুন নিয়োগ এবং অস্থায়ীদের স্থায়ীকরণ মিলে প্রায় 10 লক্ষ নতুন নিয়োগ করা হয়েছে। অথচ পশ্চিমবঙ্গ তার থেকে এগিয়ে থাকা রাজ্য, যার জনসংখ্যা আমাদের থেকে কম। বিহারে মদ বিক্রি বন্ধ, আমাদের এখানে মদ বিক্রি করে সরকারের ইনকাম হয়। প্রতি মাসে জিএসটি কালেকশন বিহারের থেকে আমাদের সরকারের প্রায় 1000 কোটি টাকা করে বেশি। তারপরেও পশ্চিমবঙ্গে 6 লক্ষ শূন্য পদ পড়ে থাকে এবং আমাদের এখানকার ছেলে মেয়েদেরকে বাইরের রাজ্যে লেবারের যোগান দিতে বাইরের রাজ্যে যেতে হয় পরিযায়ী শ্রমিক হয়ে। এই ব্যবস্থার বদল চাইছি এবং সেই জন্যই লড়াই। এবং তার সাথে অস্থায়ী কর্মচারীদের যে ন্যূনতম মজুরির নিচে খাটানো হচ্ছে বা ন্যূনতম মজুরি বৃদ্ধি করা, ভারতবর্ষের সবথেকে কম মজুরি রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। আমরা সেই ব্যবস্থার অবসান চাইছি এবং সেখানে আমরা স্পেসিফিক দাবি করেছি যে অস্থায়ী কর্মচারীদের জন্য পৃথক ওয়েজ বোর্ড তৈরি করা এবং সেই ওয়েজ বোর্ড যেমন ডিএর সাথে সাথে আমাদের বেতনের পুনর্মূল্যায়ন হয়, ওই একইভাবে অস্থায়ী কর্মচারীদেরও বেতনের পুনর্মূল্যায়ন করতে হবে, সেই দাবি আমরা করেছি এবং তাদের মধ্যে স্থায়ীকরণের দাবিও আছে। সঞ্জীব দাকে বলতে বলছি, সরকারি কর্মচারী পরিষদের কার্যকরী সভাপতি। নমস্কার, প্রত্যেককেই শুভ নববর্ষের শুভেচ্ছা। 2016 সাল থেকে অন্যতম মামলাকারী হিসাবে পরিষদ, নিম্ন আদালত, স্যাট, হাইকোর্ট পেরিয়ে সুপ্রিম কোর্টেই ছিলাম।
কিন্তু আসলে এই সরকার আদালত, বিচার ব্যবস্থা এগুলোকে মান্যতা দেয় না। তাই সংগ্রামী যৌথ মঞ্চের এই যে রাস্তার আন্দোলন, রাজপথের আন্দোলন, আমরা সামিল হচ্ছি। আগামী ফেব্রুয়ারির প্রথম হপ্তাতেই যে সুপ্রিম কোর্টের শুনানি আছে, পরিষদের আইনজীবীদের সঙ্গে আমরা থাকবো যেমন, তেমনি 19 তারিখেও আমাদের সকল সদস্য রাস্তাতেও থাকবে, হাজরা থেকে, শিয়ালদা থেকে, হাওড়া থেকে। মাননীয় মুখ্যমন্ত্রীকে এটাই বোঝাতে চাই, কোর্টেও যেমন 1 ইঞ্চি জমি ছাড়ছি না, সেদিন রাস্তায়ও আমাদের সকলের মিছিলে অবরুদ্ধ হবে, সে দায় আপনাকে নিতে হবে। কর্মচারীর এই লড়াই, একদিকে কোর্ট আর একদিকে রাস্তা। উনি যদি মনে করে থাকেন পশ্চিমবঙ্গে আন্দোলনের অধিকারিণী শুধুমাত্র উনি একাই, শিক্ষক, সরকারি কর্মচারীরাও যেটা দেখিয়ে দেবে যে এই স্থায়ীকরণ, ডিএ, অন্যান্য যে দাবিগুলো রয়েছে আমাদের, চাকরিগত নিরাপত্তা, সেগুলো কোর্ট, রাজপথ দুই জায়গাতেই আমরা আছি। আমরা আমাদের অধিকার অর্জন করব এই আশা রাখছি। সংগ্রামী যৌথ মঞ্চ গত 2023 সালে 27 জানুয়ারি থেকে এই অবস্থান কর্মসূচি চালাচ্ছে এবং তার মধ্যে আপনারা দেখেছেন যে আমরা ধর্মঘট করেছি, কর্মবিরতি করেছি এবং আগের পর্যায়ে 44 দিন অনশনও হয়েছিল, যাতে ভাস্কর ঘোষ অংশগ্রহণ করেছিলেন, আরও অনেকে অংশগ্রহণ করেছিলেন। এখন কোনোভাবেই সরকার বিষয়টা শুনছে না। তারা প্রত্যেক যা যুক্তি আমরা দেখাচ্ছি সেই যুক্তির জবাব তারা দিতে পারছেন না। যেমন গত 21শে এপ্রিল কোর্টের অর্ডারে চিফ সেক্রেটারি বসে বললেন যে ফিনান্স কমিশন থেকে এবং গ্র্যান্টি নেট বাবদ সমস্ত টাকা সরকারি কর্মচারীদের বেতন মহার্ঘ ভাতা বাবদ পেয়ে গেছেন তারা, তা সত্ত্বেও দেয়া হবে না। আর এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী বা অন্যরা বলছেন যে আবাস যোজনার টাকা বা 100 দিনের কাজের টাকা তারা পাননি, যার সঙ্গে এই মহার্ঘ ভাতা, বেতনের এসবের কোনো সম্পর্ক নেই। আমরা বারবারই বলেছি পেনশনের কোনো সম্পর্ক নেই। পেনশন কর্মচারীরা নিজেদের যে প্রভিডেন্ট ফান্ডের টাকা কাটান সেখান থেকেই পান। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন মুন্ডু কেটে নিলেও দিয়ে দিতে পারবো না। তারপরে দেখা গেল যে উনি ছুরি দিয়ে কেক কাটলেন এবং সেই সময় মুন্ডু না কেটেই দিয়ে 4% বেরিয়ে এলো। অর্থাৎ সব টাকাই রাজ্য সরকারের কাছে আছে এবং এই 4% মহার্ঘ ভাতার জন্য দৈনিক মজুরি রাজ্যে 22 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে আমাদের 40% মহার্ঘ ভাতা বৃদ্ধি পেলে সেটা দৈনিক মজুরি 220 টাকা বৃদ্ধি পেত। এটা পশ্চিমবঙ্গে যারা দৈনিক মজুরিতে কাজ করেন তারা কম মজুরিতে কাজ করছেন বলেই এখানে তাদের বাইরে রাজ্যে চলে যেতে হচ্ছে। সরকারি হিসেবেই প্রায় 16 লক্ষ পরিযায়ী শ্রমিক রয়েছে, মানে প্রায় 1 কোটি মানুষ অন্য রাজ্যের অর্থনৈতিক অবস্থার উপরে নির্ভরশীল। আমাদের এই 3টি দাবি হচ্ছে সামাজিক দাবি, শূন্যপদ পূরণই হোক আর মহার্ঘ ভাতা হোক, আর অনিয়মিত কর্মচারী তাদের যে অনিয়মিত কর্মচারী তাদের পাওয়ার কথা ন্যূনতম 25 থেকে 30 হাজার টাকা, তাদের 5 হাজার টাকায় কাজ করানো হচ্ছে এবং সেটাও আবার এজেন্সির মারফত, যে এজেন্সিগুলির মালিক হচ্ছে বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা, যাদের বেতন 40,000 50,000 টাকা করে বেড়েছে এবং সেখান থেকেও আবার 5,000 টাকা থেকেও কমিশন হিসেবে 500 টাকা কেটে রাখা হয়। এই যে নৈরাজ্য চলছে রাজ্যে, এবং পাশের রাজ্য বিহার, উড়িষ্যার কথাও আপনারা শুনলেন। তো সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা এই 1 বছর ধরে যে বসে আছি, এতেও দেখা যাচ্ছে রাজ্য সরকারের কোনো হেলদোল নেই। অথচ কর্ণাটকে তারা যখন এই লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছিলেন, একদিনের মধ্যে সরকার বসে সমস্যার সমাধান করেছে। পাঞ্জাবে 1 সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান করেছে। উড়িষ্যায় শিক্ষকরা আন্দোলন করেছিলেন, তারাও সেখানে সমস্যার সমাধান করছেন। কিন্তু এখানে কোনো রকম কিছু অবস্থা দেখা যাচ্ছে না। এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থা তো আপনারা জানেন যে এই বছরে দেখা গেছে যে কলেজে গ্র্যাজুয়েশনের সিট ফিল আপ হয়নি, মাস্টার ডিগ্রি সিট যেগুলো সেগুলো ফিল আপ হয়নি এবং এমনকি ইঞ্জিনিয়ারিংয়ের সিট অবধি ফিল আপ হয়নি। অর্থাৎ অন্য রাজ্যে চলে যাচ্ছে এই রাজ্যের ছাত্রছাত্রীরা, তারা অন্য রাজ্যে গিয়ে ভর্তি হচ্ছে কারণ এই রাজ্যে চাকরি নেই। তো এই সামগ্রিক অবস্থার অবসানের জন্যই সংগ্রামী যৌথ মঞ্চ লড়ছে এবং তার জন্যই আগামী কর্মসূচি নেওয়া হয়েছে। লড়াইটা তো সাধারণ মানুষের জন্যই হচ্ছে। আমরা গোটা রাজ্য জুড়ে এখন জনসংযোগ যাত্রা করছি, মানুষের মধ্যে যাচ্ছি। আমরা মানুষকে কথা জানিয়েওছি, তারা পূর্ণ সমর্থন জানিয়েছেন। কারণ প্রত্যেক মানুষ বুঝতে পারছেন যে এই রাজ্যে তার সন্তান বা কন্যার কোনো ভবিষ্যৎ এখানে নেই। না শিক্ষার পরিকাঠামো আছে, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা সমস্তকে শেষ করা হয়েছে। মানুষের রুটি রুজির যে জায়গাগুলো সেগুলো সংকীর্ণ হয়ে আসছে। আশা করি মানুষ এতে সাথ দেবেন।